দর্শক, আমি এই মুহূর্তে আছি মিরপুর ১৩তে যে বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজটি রয়েছে সেই প্রাঙ্গণে। এইখানে আদিবাসী যে খাদ্য এবং শস্য আছে সেই খাদ্য শস্য নিয়ে মেলা হচ্ছে। আপনাদেরকে ঘুরে দেখাবো এইখানে যে সমস্ত খাবারগুলো আছে সেই খাবারগুলো অনেক সমতলের বাঙালি যারা আছেন তারা চেনেন না, তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব পাহাড়ি খাবারগুলো। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেটের যে সমতল এলাকাটি রয়েছে সেইখানে যে আমাদের মণিপুরী আদিবাসীরা আছেন তারা তাদের স্টল এখানে দিয়েছেন। তাদের খাবার যে ট্র্যাডিশনাল যে খাবারগুলো আছে সেই খাবারগুলো তারা নিয়ে আসছেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি সিঞ্জু নামে একটি খাবার আছে, তাদের ট্র্যাডিশনাল খাবার। কথা বলবো যে এখানে তাদের কি খাবার তারা এই আয়োজনে এনেছেন এবং এগুলো কি দিয়ে বানানো। একটু বলবেন দিদি যে এই খাবারগুলো আসলে উপকরণগুলো কি দিয়ে বানানো? আচ্ছা, মানে এখানে হচ্ছে আমরা স্ন্যাক্স আইটেমগুলাই বেশি রেখেছি। তো এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল সিঞ্জু বলে, এটা হচ্ছে সালাদ একটা আমাদের। তো আমাদের এখানে হচ্ছে আপনার ভেজিটেবলে আমরা বাঁধাকপি ইউজ করেছি, ফুলকপি ইউজ করেছি। আর আমাদের কিছু ট্র্যাডিশনাল হার্ব থাকে যেটা আমরা মণিপুরিরা খেয়ে থাকি, ওই 4-5টা ওই হার্ব দিয়েছি। আর মশলার জন্য আমরা ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি হচ্ছে গিয়ে বেসনটাকে রোস্ট করে তিল ইউজ করেছি, কালো তিল। আর হচ্ছে গিয়ে ফ্লেভারের জন্য আমরা চাপা শুটকিটা ইউজ করেছি। আর হচ্ছে মশলা যে কি বলে একটু স্পাইসের জন্য শুকনো মরিচটা দিয়েছি। এভাবে সব কিছুই মিক্স করে আমরা একটা সালাদ বানাই, ওটাকে সিঞ্জু বলে আর কি। এটা আমরা নর্মালি যে সালাদ যেরকম খাই ভাতের সাথে ওইভাবেও খাওয়া যায়, আবার স্ন্যাক্স আইটেমের সাথেও খায়। আমরা শুনছিলাম যে মণিপুরের যে ট্র্যাডিশনাল খাবারগুলো আছে তারা এখানে সেই খাবারগুলোর পসরা সাজিয়েছেন এবং বিভিন্ন পদের যে সালাড আছে সেই সালাডগুলো আছে যেটিকে তারা সিঞ্জু বলছে, সেটির মূল্য আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকা করে রাখা হচ্ছে। এবং যারা খেতে আসছেন তারা বলছেন যে এগুলো একটু ভিন্ন ধরনের খাবার বিধায় এটি পরখ করে দেখার যে আগ্রহটা সেটা যারা সমতলের বাঙালি আছে তারা বেশ আগ্রহের সহিত এগুলো চেখে দেখছেন। আমরা এখানে অনেকে ঘুরতে আসা লোকজনদের কাছ থেকেও জানবো যে এখানকার খাবারগুলো তাদের কাছে কেমন লাগছে। অনেক আমরা বাঙালি আছে যারা এই খাবারগুলো খাচ্ছেন, পরখ করে দেখছেন। কি খেলেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। অনেক বাপা পিঠা খেলাম বিন্নি ধানের চালের, ওখান থেকে চিকেন ইয়া খেলাম, এই যে এখন আবার তেলের ইয়ে খাচ্ছি, ভালো লাগছে। নতুন কি খাবার মনে হলো যে খাবারটির সাথে পরিচয় আগে ছিল না? এখানে অনেক, আমরা তো ঢাকাতে থাকি, ও এখানকার অনেক খাবারের সাথে অতটা পরিচিত না। অপরিচিত খাবার খেয়ে মানে আমাদের কাছে বেশি ক্রিয়া লাগে না, তো এমনিতে ভালোই লাগছে অনেক কিছু। সেই খাবারগুলো তারা উপভোগ করছেন। আমরা এইখানে আরেকটি স্টল দেখতে পাচ্ছি, মারমা সম্প্রদায় থেকে বিলং করেন এবং মারমার যে ট্র্যাডিশনাল খাবারগুলো আছে সেই খাবারগুলো তার এই স্টলে সাজিয়ে রেখেছেন। একটু বলবেন যে আপনাদের এখানে এই যে খাবারগুলোর নাম কি? এটা হচ্ছে মুন্ডি বলে আমাদের ট্র্যাডিশনালি মারমাদের খাবার। এটা হচ্ছে রাইস নুডলস দিয়ে বানানো হয়। এখানে শুধু রাইস নুডলস না, এখানে চিকেনও থাকে, আর হচ্ছে চিকেন চাউমিনও আছে। তারপরে লাক্সু হয়েছে, লাক্সু বলতে আপনারা ভর্তা বলে আর কি মারমাদের সম্প্রদায়ে ওইটা আছে। তারপরে হচ্ছে বড়ই ভর্তা হবে, আর হচ্ছে মোমো আছে, চিকেন মোমো। তারপরে হচ্ছে চিকেন টাকোসও হয় আমাদের, আর এগুলো আর কি মোটামুটি। আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনারা চা পাতা সারা চা, যেটা বলা হয় রজেলাতি, খুবই অর্গানিক চা, খুবই মজা, খুবই তেজ। একজনের কাছে জানতে চাইবো যে আমরা সাধারণত যারা সমতলে বাঙালিরা আছি তারা এই সমস্ত খাবার সম্বন্ধে অতটা জানি না। আপনি কি খেলেন এবং কোন খাবারটা আপনার কাছে নতুন মনে হলো একটু বলবেন? আমি মানে আসার পর খাইলাম হচ্ছে মুন্ডি, ভালো লাগছে। মানে খাইতে প্রথমে একটু আনইজি লাগছে, কিন্তু খাবার পর ভালো লাগছে, মজা। আসলে পাহাড়ি খাবারগুলো মানে গুণগত মান এবং তার যে মেডিসিনাল ইম্পর্টেন্স আমি মনে করি যে অনেক বেশি। তারা অতিরিক্ত মশলা ব্যবহার করে না, এইসব কারণে এটা খুবই ভালো। খাবার এমন একটা জিনিস যার মাধ্যমে আসলে সম্প্রীতির যে জায়গাটা সেটা খুব দ্রুত তৈরি করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আছেন গণযোগাযোগ মাধ্যমের, তার কাছ থেকে একটু জানবো। তিনি আসছেন, এই পাহাড়ি খাবারগুলো পরখ করছেন, কেমন লাগছে এই পাহাড়ি খাবারগুলো খেতে? এটা তো আমরা কয়েক বছর থেকে এর সঙ্গে যুক্ত আছি। খাবার মূল না, আমরা মনে করি খাবারের মধ্য দিয়ে পাহাড়ের সঙ্গে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যবধান আছে এটাকে ঘোচানো দরকার। কিভাবে ঘোচায়?
যত একদল আরেক দলকে জানবে বুঝবে তত তাদের মধ্যে সম্প্রীতি তৈরি হবে। আমাদের যারা নগরে থাকে, ঢাকায় থাকে, তারা হয়তো পাহাড়ি খাবার সম্পর্কে জানে না, তো পাহাড়ি পিঠা পুলি সবজি সম্পর্কে যত জানবে তত তাদের সম্পর্কে আগ্রহ তৈরি হবে। তো আমরা খাবারটা হচ্ছে লক্ষ্য হচ্ছে একটা সমতল আমার পাহাড়ের মধ্যে একটা সম্প্রীতি কীভাবে তৈরি করা যায়, এই লক্ষ্যে আমরা কয়েক বছর থেকে এর সঙ্গে যুক্ত হয়েছি। আর খাবার তো অসাধারণ, খুবই টেস্টি খাবার। আপনার কাছে প্রিয় খাবার কোনটা মনে হয়? আমি পাহাড়িদের পিঠাটা খুব ভালো লাগে, আর মুন্ডি একটা স্যুপ আছে, এটা আমার খুব প্রিয়, নুডল স্যুপ মুন্ডি, শীতকালে খুব ভালো লাগে, গরম লাগে ভালো লাগে। আমরা শুনছিলাম ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, উনি বলছিলেন যে সম্প্রীতির যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি গড়তে হলে একে অপরকে জানতে হবে, যে পাহাড়ি জনগোষ্ঠী আছে এবং সমতলের যে জনগোষ্ঠী আছে তাদের ভিতরে সম্প্রীতি ভালোবাসা সামনে এগিয়ে নিতে গেলে অবশ্যই এই খাবার হতে পারে একটা উপলক্ষ্য, যে উপলক্ষের মধ্য দিয়ে আমরা উভয়ের সাথে যে ভ্রাতৃত্ববোধ যে সম্পর্ক সেটি তৈরি করতে পারি। আমরা একটু সামনে এগিয়ে যাব, দেখব বিভিন্ন আরও যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি আমরা দেখতে পাচ্ছি হিতৈষী এগ্রো ফার্মা, যে তারা আসছেন রাঙ্গামাটি থেকে তাদের যে ট্র্যাডিশনাল খাবার আছে সেই খাবারগুলো নিয়ে আসছেন। একটু বলবেন যে এই খাবারগুলোর নাম কি? এটা হচ্ছে রোজেলা, ড্রাই হচ্ছে রোজেলা, এটা হচ্ছে চা হিসেবে খাওয়া হয়, এটা হচ্ছে একদম অর্গানিক ওয়েটে আমরা চাষ করি। আর এটা হচ্ছে আচার, জলপাই আচার নিজেদের তৈরি। আর এখানে হচ্ছে বোড়া পিঠা, যেটা হচ্ছে আমাদের চাকমাদের মধ্যে ফেমাস আর কি। আর এটা হচ্ছে সান্না পিঠা বলি আমরা, একদম হচ্ছে আতপ চাল দিয়ে তৈরি করা হয়। আর বিভিন্ন ধরনের হরেক রকম হচ্ছে আমাদের আদিবাসীদের খাবার। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল আমরা রান্না করি। এটা হচ্ছে শামুক, বিলের শামুক আর কি। আর এটা হচ্ছে চিকেন মটর। এখানে আসলে অনেকগুলো আছে, প্রায় হচ্ছে 15 থেকে 20 পদের আমাদের খাবার আছে আর কি আজকে। এবং হচ্ছে খুবই ওখান থেকে জঙ্গলের কিছু আলু আছে, এবং হচ্ছে যেটাকে আমরা সেমাই আলু বলি, কাঁচাবা বলে আর কি। আর হচ্ছে কাসকি মাছ আছে, আর স্পেশাল মুন্দি আছে এখানে। আর হচ্ছে বেনি চালের ভাত আছে এখানে, মাংসের সাথে খাওয়া হয় আর কি, খুবই সুস্বাদু। দর্শক, আমরা এখানে একটি চাকমা স্টল পেয়েছি, জানবো যে তাদের এখানে কি ধরনের চাকমা খাবার আছে এবং সেগুলো ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ এগুলো কি দিয়ে বানানো, কি ধরনের খাবার নিয়ে আসছেন। এখানে হচ্ছে আমাদের অনেক আইটেমই আছে, যেমন ধরেন আমাদের ভর্তা আছে, মানে জলপাই, তেঁতুল, মূলা, এগুলো সব আছে। আর হচ্ছে কাঁকড়া ভুনা, আর পাজন, যেটা হচ্ছে অনেক সবজি দিয়ে আমাদের রান্না করা হয়। আর হচ্ছে মাছ ভাজি আছে, আর মুরগি মাংস আছে। আর আমাদের আদিবাসীদের মানে সেমাই আছে, যেটা হচ্ছে খাঁটি গরু দুধের। আর হচ্ছে আমাদের ট্যাং আছে। দর্শক, এইখানে আমরা একজনকে পেয়েছি, তিনি হচ্ছেন এই যে আয়োজনটি, এই আয়োজনের যে উদ্যোক্তা আছেন তাদের মধ্যে একজন, জানবো তার কাছ থেকে। দিদি, একটু বলবেন যে এই যে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা এই যে খাবার যে কালচার যে এক্সচেঞ্জটা করছেন, এটা নিয়ে একটু বলবেন। আমরা আসলে নাগরিক উদ্যোগ দীর্ঘদিন ধরেই সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে দলিত, আদিবাসী, এদের জীবনমান উন্নয়নে, তাদের অধিকার সুরক্ষায় কাজ করছে। পাশাপাশি তাদের যে শিল্প সংস্কৃতি খাদ্যাভ্যাস আছে, বিশেষ করে আদিবাসীদের, এ নিয়ে একটি মূল স্রোতধারার জনগণের মধ্যে বা জনগোষ্ঠীর মধ্যে একটু ভ্রান্ত ধারণাও রয়েছে। এই যে খাবারগুলো তাদের আদিবাসীদের বিভিন্ন জনগোষ্ঠী, ধরুন পাহাড়ি আদিবাসী, সমতলের আদিবাসী, রাখাইন আদিবাসী, কিংবা হচ্ছে মধুপুরের গারো আদিবাসী, কোচ আদিবাসী, তাদের খাদ্যের যে কৃষ্টি, যে সংস্কৃতি, এটা যেন মানুষ জানতে পারে। এবছর নিয়ে আমরা তৃতীয়বারের মতো করছি, 2022-এ করেছি, 23-এ এবং 24-এ। মূলত এখানে আপনি দেখতে পাচ্ছেন এবার আমাদের এখানে 23টি স্টল হয়েছে, দুটো আমাদের একটা বইয়ের প্রকাশনার, আর অন্য সব আদিবাসী জনগোষ্ঠীর হয়েছে। দর্শক, এখানে দুটি আয়োজক সংস্থা রয়েছেন, একটি হচ্ছে নাগরিক উদ্যোগ এবং আরেকটি হচ্ছে মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট। এখন আমি কথা বলবো দর্শক এই মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্টের যিনি ট্রাস্টি আছেন মহাপ্রভু প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে একটু জানবো আদিবাসী খাবার সম্বন্ধে। আদিবাসী বনফুল আদিবাসী গ্রিন হার্ট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করে আমি যে
সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির সাথে আদিবাসী সংস্কৃতির একটা মেলবন্ধন সৃষ্টি করতে চাচ্ছি। এটাও অনেকটা সেরকম যে আদিবাসী জনগোষ্ঠী যে সমস্ত খাবারসমূহ খেয়ে এতদিন বেঁচে আছে, কিন্তু এই খাবারগুলো আমরা অর্গানিক খাবার বল, যেমন কলার মোচা আপনারা তো ভাজি করে খান, কিন্তু আমরা ভাজি করে খাই না, এটা সিদ্ধ করি, স্রেফ সিদ্ধ, লবণ দিয়ে সিদ্ধ করে ওইখান থেকে ওই শক্তগুলো ফেলে দিয়ে ওগুলো কি করে আমরা ওই মরিচের চাটনি দিয়ে খাই। তবে মরিচের চাটনি কিছুটা লাগবে ওখানে। এরকম শাক আমরা কোনো ভাজি টাজি করি না, রায় শাক বলেন, সরিষা শাক বলেন, যে কলমি শাক বলেন, কোনো শাক আমরা ভাজি করি না, তেল মশলা দিয়ে ভাজি করি না, এগুলো স্রেফ লবণ দিয়ে রান্না করা হয়। তবে সেখানে আমাদের ওই যে ধান্য মরিচ আছে, মরিচের সাথে কিছু মিশ্রণ আছে, ওই মরিচ দিয়ে আমরা ওই শাকগুলো খেয়ে থাকি। আর ওখানে যদি সাবরাং কিছু দেওয়া হয় তো আলাদা স্বাদ আরও সেখানে এসে যায়, যুক্ত হয়। তো এটা তো মানে স্বাদযুক্ত, মানে তো এখানে যদি তেল মশলা যদি ব্যবহার না হয় তাহলে কিছু হবে না। আমরা তো অনর্থক চর্বি বাড়াচ্ছি, এই তো পারবে না। আমি খুব সীমিত পরিসরে, এটা তো তেমন কোনো বড় আহামরি কোনো আয়োজন নয়, কেমন না, কত লোকেই বা জানে, আর কত কত লোক জনগণই বা এসে এখানে ত্রিপুরা, মারমা, রাখাইন, চাকমা, থংসঙ্গিয়া, অনেক জাতিগোষ্ঠী আছে, এদের খাদ্যাভ্যাস আলাদা আলাদা। আমরা চাকমারা যে খাদ্যাভ্যাস যে অভ্যস্ত, ওদের খাদ্যাভ্যাস আরেকটু পৃথক, বুঝেছেন? এগুলো পরীক্ষা নিরীক্ষা করে সঠিক খাদ্যাভ্যাস আরও কিছু মিশালে আরও কিছু স্বাদযুক্ত হবে কিনা, এই গবেষণাগুলো কে করতেছে? আমরা তো কোনো গবেষণার মধ্যে নাই, শুধু ট্রেডিশনাল যা হয়ে এসছে তাই দিয়ে আমরা সন্তুষ্ট আছি। এখানে তো গবেষণার দরকার, কেমন না? একটা খাদ্য খাচ্ছি, এখানে এই প্রপোর্শনগুলো, এখানে কি কি খাদ্য শক্তি পাওয়া যাচ্ছে, এই বিষয়টি তো আমাদের মধ্যে নাই। এটা তো একটু গবেষণার ব্যাপার, কেমন না? এই গবেষণার যে একটা কেন্দ্র, এই কেন্দ্র যদি এটা গবেষণা করে যে ফাইন্ড আউট করে, হ্যাঁ, তাহলে আমাদের থাই খাবার লাগবে কেন, চাইনিজ খাবার লাগবে কেন? এটা তো পরিবর্তনশীল না, দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো। যে সম্প্রীতির বাংলাদেশের কথা বলা হয়, সেই সম্প্রীতির বাংলাদেশেরই আসলে যে প্রতিচ্ছবি এই মেলাতে আমরা দেখতে পাচ্ছি। এখানে পাহাড়ি বাঙালি বলে কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই বাংলাদেশি এবং বাংলাদেশটাই এই সম্প্রীতির বাংলাদেশ তারা উপভোগ করছেন। সমতলের যে বাঙালিরা আছেন তারা বলছেন যে আমরা পাহাড়ের সাথে যে দূরত্ব বা পাহাড়ের সাথে যে অজানা গল্প, সেটি দূর করার জন্য এই ধরনের খাবারের আয়োজন হতে পারে এক ধরনের মুখ্য বিষয়, যেটিকে কেন্দ্র করে আমরা আমাদের যে ভ্রাতৃত্ববোধ সেটি ছড়িয়ে দিতে পারি। এছাড়া আরেকটি কথা উঠেছে যে পাহাড়ে এখন খাদ্যশস্য উৎপাদনের বাইরেও যেটি হচ্ছে জুম খেতে তামাকের চাষটা বেড়ে যাচ্ছে এবং রাবারের চাষ, যার কারণে এই বিভিন্ন ধরনের পাহাড়ি খাবারের উৎপাদন সেটি থমকে যাচ্ছে। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।